নির্বাচনের আগে গণভোট কোনোদিনই মানবে না বিএনপি। সংবাদ সম্মেলনে নেতারা সুপারিশে অগোচরে পরিবর্তন, জাতির সাথে প্রতারণা। ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত, তবে আগে হতে হবে গণভোট। কালকের মধ্যে সংস্কার আদেশ জারির দাবি, ইসিতে ৮ দলের স্মারকলিপি। ৫ দাবিতে প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের বিক্ষোভ। ৫টার মধ্যে জাতীয়করণের গেজেট না হলে রোববার যমুনা অভিমুখে লং মার্চ। নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের রাউজানে কঠোর অভিযানে আইন শৃঙ্খলা বাহিনী। অস্ত্র গোলাবারুদ উদ্ধার, গাজীপুরে অস্ত্র মাদক সহ গ্রেপ্তার ২। এবং দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প শি জিনপিং বৈঠক। ১ বছরের জন্য বিরল খনিজ চুক্তি সই। চীনের উপর সম্পূরক শুল্ক কমল ১০%। স্বাগত। এখন বিকেলে আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। নির্বাচনের আগে গণভোট হলে কোনোদিনই মানবে না বিএনপি। ঐক্যমত্য হওয়া দফায় অগোচরে পরিবর্তন, জাতির সাথে প্রতারণা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলটির নেতারা বলেন, স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্তির সুপারিশ অযৌক্তিক। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। জুলাই সনদ বাস্তবায়নে বুধবার প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। এরপরেও রাজনীতির ময়দানে নানা প্রতিক্রিয়া। বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সুপারিশে অনাস্থা জানিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সেখানে দলের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, স্বাক্ষরিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্ন মত কিংবা নোট অব ডিসেন্ট থাকলেও ঐকমত্য কমিশনের দেয়া সুপারিশে বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। দলটির দাবি, অগোচরে জুলাই সনদের কয়েকটি দফা পরিবর্তন করা হয়েছে। এসব প্রস্তাব একপেশে ও জোরপূর্বক জাতির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে উল্লেখ করে দলটির মত, এটি জাতির সাথে প্রতারণা। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছি, কিন্তু উক্ত দিন জুলাই সনদের চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। যেমন, এ সময় গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিষয়টি হাস্যকর ও অযৌক্তিক বলেও অভিহিত করে বিএনপি। সেই সাথে সংবিধান সংস্কার আদেশ জারির এখতিয়ার সরকারের নেই বলে উল্লেখ করে দলটি। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। এদিনও জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক ও অপ্রয়োজনীয় বলে পুনর্ব্যক্ত করে বিএনপি মহাসচিব। বলেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোদিনও মানবে না বিএনপি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের মতামত, ভিন্ন মত, নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আলোচনা ছাড়াই সুপারিশে আনা হয়েছে। স্থায়ী কমিটির অন্য সদস্যরাও বলেন, সমস্যা নয়, সমাধানের উদ্দেশ্যে তাদের এই অনাস্থা। 48টা দফা দিয়ে সেই তফসিল করা হয়েছে।
বলা হয়েছে এই 48টা দফার উপরেই গণভোট হবে। এখানে কে কি মতামত দিল, কিভাবে সনদে উল্লেখ করা হলো, কিভাবে সম্মত হলো, কিছুই উল্লেখ করা হয়নি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময় অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা 8 রাজনৈতিক দল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এ সময় নির্বাচনের সংশোধিত আরপিও আদেশ কার্যকর করার দাবি জানান তারা। বিস্তারিত ওমর ফারুকের প্রতিবেদনে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনে আসেন জামাত সহ সমমনা 8 দলের নেতাকর্মীরা। নভেম্বরের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবিতে সিইসি বরাবর স্মারকলিপি দেন তারা। পরে ইসির সঙ্গে বৈঠক করেন নেতারা। জুলাই সনদের স্বীকৃতির জন্য আগে গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশ করার জন্য যে দাবিগুলো আজকে জানিয়ে এসেছি, এই দাবিগুলোর আলোকে নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে যদি ভিন্নতা হয়, এই জাতীয় নেতৃবৃন্দ আগামী 3 তারিখ বসে আবার এই ক্ষেত্রে কার্যকর এবং সময়োযোগী কর্মসূচি প্রদান করবে। এর আগে সমাবেশে দলটির নেতারা বলেন, নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। যারা গণভোট দেখতে চায় না, যারা গণভোট দিতে চায় না, আমরা মনে করি তারা গোটা জাতির সামনে গণদুশমনে পরিণত হবে। অতীতে যে পেশিবাদ, সেই পেশিবাদ যেই পথে হেঁটেছে, আপনারা নতুন করে নির্বাচিত হওয়ার আগে আপনারা পেশিবাদের আচরণ দেখাচ্ছেন। সবার দাবি একটা, নভেম্বরের ভিতরে গণভোট দিতে হবে। যদি নভেম্বরের মাঝে গণভোট দেওয়া না হয়, জুলাই সনদকে যদি আইনে রূপান্তর করা না হয়, এই জাতি আরেকটি আকাশ তৈরি করবে ইনশাআল্লাহ। নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন অবশ্যই করতে হবে। 2 নম্বর হচ্ছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও কার্যকর করতে হবে। আর তৃতীয় হচ্ছে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এছাড়া নভেম্বরের মধ্যে গণভোট না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। বাংলাদেশের জাতীয় সংসদে ওমর ফারুক, এখন ঢাকা। সময় ক্ষেপণ না করে আগামীকালের মধ্যে প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদেশ জারির বিলম্ব হলে সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ। আরও বলেন, এখানে একক কোনো দলের প্রস্তাবনাকে গ্রহণ করেনি ঐক্যমত্য কমিশন। জোটবদ্ধ হোক কিংবা আলাদা নির্বাচন হোক, সেটি নিজস্ব প্রতীকে হবে। প্রতীকের ব্যাপারে ইসিকে চাপ দিলে কমিশন বিতর্কিত হবে বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। লোয়ার হাউজে পিআর সিস্টেম এটাকে আলোচনা করার জন্য আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু ওনারা আমাদের কোনো অনুরোধই রাখেনি, বরং যে এজেন্ডাগুলো ওনারাই তৈরি করে দিয়েছেন শুধু সেগুলোর উপরেই আলোচনা করেছে। সুতরাং এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো এজেন্ডা গ্রহণ করা বর্জন করার কোনো সুযোগ এখানে ছিল না। এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য, কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করা সূর্যের আড়ালে, সেরকম একটি অপপ্রয়াস বলেই আমরা এটা মনে করি। একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো যোগ সবসময় হইতে পারে না। তো দুটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগাখিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতা আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি আরও বলেন, কথা না শুনলেই প্রতারণা, কথা শুনলেই ভালো, এটা কোনো কথা নয়। এদিকে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত করলে হাসিনা আমলের চেয়েও ভয়াবহ পরিস্থিতি হতে পারে। ঐকমত্য কমিশনকে ব্লেম করার যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি মনে করি এটা ঐকমত্য কমিশন যে কষ্ট করে পরিশ্রম করে
এত সময় নিয়ে একটি ডকুমেন্ট তৈরি করেছে, এটার প্রতি সম্পূর্ণ ডিসরেসপেক্ট শো করা হচ্ছে। এখন বলা হচ্ছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করেছে। কি প্রতারণা করলো? আমরা পার্টিসিপেট করেছি সেখানে, যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হলো, আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে, আমার মতদ্বৈততা ঐকমত্য কমিশন শুনে নাই, নাও তো শুনতে পারে। ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন? জামায়াত ইসলামী এখানে মতদ্বৈততা করেও ডিসেন্টিং নোট দিয়েছে। কোথায়? আমাদের ডিসেন্টিং নোট তো ঐকমত্য কমিশন শুনে নাই। তাই বলে তো আমরা ঐকমত্য কমিশনকে এটা বলছি না যে তারা প্রতারণা করছে। হাসিনা ভোট নিয়ে প্রতারিত করেছে মানুষকে, এখন ইউনূস সরকার জুলাই সনদ নিয়ে প্রতারিত করছে। বর্তমান সরকার শেখ হাসিনার বিদায়কে স্মরণে রেখে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন, সেটাই জাতি প্রত্যাশা করছে। আসন্ন সংসদ নির্বাচন ইস্যুতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছে ইসি। এ বিষয়ে আরও জানাতে ইসি সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে? শাহাব, আপনি জানেন যে প্রায় এক মাস পরেই মূলত নির্বাচন কমিশন তফসিল দিতে যাচ্ছে। এরই অংশ হিসেবে বলা চলে এবারের সংসদ নির্বাচন ঘিরে প্রথম আন্তঃমন্ত্রণালয়ে যে বৈঠক সেটি করছে নির্বাচন কমিশন সচিবালয়। আমরা যেমনটি দেখেছি এখানটা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রতিনিধি যারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, সেই সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের অন্যান্য সদস্যরাও কিন্তু এখানটা উপস্থিত রয়েছেন। মূলত নির্বাচন ঘিরে যেহেতু বিভিন্ন মন্ত্রণালয়ের একটি কাজের যোগসাজশ কিংবা তাদের একটি সমন্বয় থেকে থাকে, সেটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে আমরা যেমনটি এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং বিশেষ করে যেহেতু ফেব্রুয়ারির শুরুর দিকে নির্বাচন হওয়ার একটি কথা চলছে চারিদিকে, সেই ক্ষেত্রে হয়তো বা এখানটায় যেমন শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিষয় থাকে, তাদের যে একাডেমিক কাজগুলো রয়েছে সেটি কিভাবে সমন্বয় হবে, এবং সেই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে বেশ কিছু বিষয় কিন্তু এখানে একটি বিষয় থাকে যে আসলে নির্বাচনের সময় কী ধরনের আবহাওয়া থাকতে পারে সেটি নিয়ে হয়তো বা নির্বাচন কমিশনকে তারা অবগত করবেন। এবং একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু প্রতিনিধি যারা আছেন তারাও নিশ্চয়ই কিন্তু নির্বাচন কমিশনের যে আইন শৃঙ্খলা যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে বেশ করে অবহিত করবেন। এবং একই সাথে যেহেতু ভোট কেন্দ্র প্রস্তুতির একটি বিষয় থাকে, সবার একটি সমন্বয়ের জায়গা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু মূলত কথা উঠেছে। এবং একই সাথে আপনাকে আরও একটি তথ্য জানাতে চাই যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা রয়েছে সেটি বলা চলে সেখানটা আমরা শাপলা কলি একটি প্রতীক দেখতে পেয়েছি, হয়তোবা সেটি এনসিপিকে দেওয়া হতে পারে, আমরা কিন্তু সেটি জানতে পেরেছি। এবং একই সাথে যদি সব মিলে বলি, যেহেতু সকালেই জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা বেশ কয়েকটি দাবিতে এসেছে, বলা চলে নির্বাচন কমিশন সচিবালয়ে সব মিলিয়ে তফসিল ঘিরে বেশ জমজমাট একটি পরিস্থিতি। আমরা আপনাকে ব্রিফিংয়ের মধ্য দিয়ে আরও নিশ্চিতভাবে জানাতে পারবো যে আসলে মূলত কোন কোন বিষয়ে মূলত সিদ্ধান্ত হয়েছে। শাহাব, আমিরুল, আপনার কাছ থেকে আরও একটা বিষয়ে জানতে চাই, সেটা ইসি কি তাদের প্রতীকের তালিকায় শাপলাকলি যুক্ত করেছে কিনা, এ ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদেরকে। শাহাব, নিশ্চয়ই আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম শাপলাকলি যুক্ত করা হয়েছে। 102 নম্বর তালিকা রয়েছে, তালিকার যে নির্বাচনের যে প্রতীকের তালিকা রয়েছে সেখানটায় আপনি জেনে থাকবেন যে এর আগে যে প্রতীকের তালিকাটি ছিল সেখানটায় বলা ছিল প্রায় 50টি প্রতীক যুক্ত করা হলেও শাপলা নিয়ে একটি ধোঁয়াশা ছিল, এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু বারে বারে বলা হয়েছিল, এবং তারা বলা চলে প্রায় 10 থেকে 15 বারেরও বেশি সময় তারা কিন্তু নির্বাচন কমিশনে এসেছিলেন এবং বারে বারে তারা দাবি জানিয়েছিলেন। এবং দলটির পক্ষ থেকে প্রায় 7 থেকে 9টি তারা নমুনা দেখিয়েছিলেন যে তাদেরকে শাপলার পরিবর্তে, যেহেতু শাপলাকে জাতীয় প্রতীকের একটি অন্যতম উপাদান হিসাবে আমরা জানি বা আপনি দেখে থাকবেন হয়তোবা, সেই ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন যখন বলা হয়েছিল যে জাতীয় প্রতীকের তালিকায় এটি থাকায় এটি দেওয়ার সুযোগ নেই, পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশনকে বারে বারে বলা হয়েছিল, এবং নির্বাচন কমিশনও কিন্তু বলেছিল তারা হয়তোবা দিবে কিনা তারা ভেবে দেখবে। এবং সবশেষ যে বিষয়টা হয়েছিল সেটিও কিন্তু আমরা দেখেছিলাম যে এনসিপি তারা বলছিল যে তারা শাপলা ছাড়া নিবন্ধন নেবে না। হয়তোবা এখন যেহেতু শাপলাগুলি প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে, বলা চলে এনসিপি শাপলা প্রতীক হয়তোবা পেতে যাচ্ছে শাপলা কলি নামে, সেটি সময়ে বলে দিব হয়তোবা। শাহাব, প্রতীকের শাপলা প্রতীক যুক্ত করা নিয়ে কথা বলছিলেন, আর আমাদের সঙ্গে ইসি সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমিরুল। দুদকের করা পৃথক 4 মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। পরে তাকে আবার কারাগারে পাঠিয়েছে আদালত।
সালমান এফ রহমান ও তার পরিবারের ৩৫৮ ব্যাংক হিসাব স্থগিত ও আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা সহ ১৩ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পর তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে মামলার তদন্ত সংস্থা দুদক। পরে এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখান আদালত। এদিকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান শিবলি রুবাইয়াতের জামিন নামঞ্জুর করেছেন আদালত। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যার অভিযোগের মামলায় ট্রাইব্যুনালে ১৬তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে ২১তম সাক্ষ্যের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। গত ৫ আগস্ট আশুলিয়াতে সংঘটিত নৃশংসতার বর্ণনা তুলে ধরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সাক্ষী। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে বৃহস্পতিবার। এই মামলায় গত ২১ আগস্ট বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৮ জন। তাদের মাঝে শেখ আফজালুল হক এরই মধ্যে রাজসাক্ষী হয়েছেন। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় গ্রেপ্তারে থাকা আসামিদের। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে, না ভোটে মৃত্যু হবে বলে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। জামায়াতে ইসলামীরও কড়া সমালোচনা করে পাটোয়ারি বলেন, দলটি মুখে এক কথা বলে আর তাদের অন্তরে অন্য কিছু, তা স্পষ্ট হয়েছে। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণের সাথে সম্পৃক্ত হতে পারেনি বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত প্রতিবেদনে। রাজনীতিতে যখন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে মতানৈক্য, তখন রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভা উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য সহ সমমনা ৯টি দলের নেতারা। অনুষ্ঠানে জামায়াত বিএনপির সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম, মৃত্যু হবে না ভোটে। এছাড়া জামায়াত ইসলামের মুখে এক আর অন্তরে আরেক বলে মন্তব্য করেন তিনি। জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউসের যে পিয়ার, সেটা লোয়ার হাউসের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হেলো বানিয়ে দিলেন। মুখে একটা অন্তরে একটা, এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্টত হচ্ছে। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে। এখন তাদের না বলার কোনো অপশন নাই, তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল। ঐকমত্য কমিশন নিজে ঐকমত্যে পৌঁছাতে অক্ষম দাবি করে অনুষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার জনগণের সাথে সম্পৃক্ত হতে পারেনি। এই যে ৮ মাস ধরে আলাপ আলোচনা চলল, তারপরে সংস্কার এখন কোথায় আছে? আমি যদি বলি এটা ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেই লাউ সেই কত, থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়, কোনো অগ্রগতি হয়নি। যে ঐক্যমত্যের কথা বলা হলো, সেই ঐক্যমত্যের কিছুই হয়নি। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, যারা ১৫ বছর ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারাই এখন আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করছে। দেশের বিদ্যমান যে পরিস্থিতি, একটা আধা নৈরাজ্যিক যে পরিস্থিতি আমি প্রায়শই বলি, খুব দ্রুতই একটা রাজনৈতিক নৈরাজ্য এটা পর্যবেসিত হবার ঝুঁকিটা বাড়িয়ে তুলছে, যেখানে দেশের ভেতরে অভ্যুত্থানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত যেখানে অপতৎপরতা চলছে। তবে দেশে গণতন্ত্র ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এই সরকারের পক্ষে একটা ভালো নির্বাচন দেওয়া কিন্তু। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চট্টগ্রামের রাউজানে বসত ঘরে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয় 2 জনকে। টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। র্যাব জানায় এসব অস্ত্র নানা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছিল। এছাড়া রাউজানে এমন অনেক অস্ত্রের মজুদ রয়েছে বলেও জানায় র্যাব। হোসেন জিয়াদের প্রতিবেদন। খুনোখুনি আর আতঙ্কের জনপদ এখন চট্টগ্রামের রাউজান। গত 1 বছরে এখানে 17 খুনের 12 জনই বিএনপি ও যুব দলের। এখানে 2 গ্রুপের সংঘর্ষ আর হামলা যেন নিত্যদিনের ঘটনা। তাই নির্বাচনের আগে এলাকায় কঠোর অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নোয়াপাড়া অনেকটা বাংলোর মতো কামাল উদ্দিনের এ বাড়িতে বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে মিলে দেশীয় 9টি আগ্নেয়াস্ত্র, রামদা ও চাপাতি,
টানা কয়েক ঘন্টা চলে ডগ স্কোয়াডের তল্লাশি। নোয়াপাড়ার একটি বাড়িতেই অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পায় র্যাব। আমরা যদি একটু অস্ত্রগুলোর দিকে দেখি, একটি ভয়ঙ্কর ছুরি এই দেখা যাচ্ছে, যেটি দিয়ে অনায়াসে আসলে কাউকে হত্যা করা সম্ভব। এরপর অস্ত্রগুলোর যদি দেখি, শর্ট গান, এরপর রয়েছে পাইপ গানের মতো অস্ত্র, এবং এই ধরনের অস্ত্রগুলো দিয়ে সাম্প্রতিক যে খুনোখুনির ঘটনা রাউজান কেন্দ্রিক, সেই খুনোখুনির ঘটনা ঘটতে পারে বলে র্যাবের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, যদিও যে আসামি ধরা পড়েছে তিনি এখনও স্বীকার করেননি বিষয়টি। সবচেয়ে বড় কথা, এই ধরনের অস্ত্রগুলো আসলে এই জনপদে বিস্তৃতি লাভ করেছে, এবং র্যাব বলছে যে এখানে পাহাড় এবং সমতলের মিশ্রণ হওয়ায় এখানে অস্ত্রের মজুদ যেমন রয়েছে, তেমনি আসামি ধরাও বেশ দুষ্কর। অভিযানে আটক করা হয় কামাল উদ্দিন ও সোহেল নামে দুইজনকে। রাউজানে এমন অনেক অস্ত্রের মজুদ আছে বলে জানায় র্যাব। রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি, এবং এখানে এখন পর্যন্ত আমরা 9টি আগ্নেয়াস্ত্র পেয়েছি, দেশীয় আগ্নেয়াস্ত্র, এবং বিপুল পরিমাণ রামদা, চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে, এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা। তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি, এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল। এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। অন্যান্য বাড়িতে আছে কিনা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে, তবে একটা এলাকায় 17-18টা মার্ডার হওয়া, এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা, এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি। এলাকায় এমন খুনোখুনি, চাঁদাবাজি, অস্ত্রের ঝনঝনানি আর হত্যার ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়েছে পুরো জনপদে। আতঙ্কে থাকে, সবাই ভয় করে, এগুলো কি করবো, কিছু তো করে, আমরা তো এগুলো নাই। রোজানের মানুষ আতঙ্কিত, কিন্তু ওরা না, এগুলি ঘরে করতেছে খারা, এটা তো আমরা বিষয় জানি না। আমার জন্মের পর থেকে আমি রওজান এগুলি দেখে আসছি। যে গভর্নমেন্টে আসুক না কেন, তারা এগুলি করেছে এখানে। অলর ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে কোনাংশের চেয়ে কম ছিল না। রাউজানে এমন আতঙ্ক থেকে মুক্তি চান স্থানীয়রা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিং করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মানবাধিকার রক্ষার কাজ করা অভিজ্ঞতা সম্পন্নদের, মানে আমরা নিয়োগ পদ্ধতিটা একটু চেঞ্জ করেছি, একটা গণবিজ্ঞপ্তি যাবে, প্লাস কমিশনও সহযোগে কিছু নাম কালেক্ট করবে। আপনারা উচ্চ আদালতে বিচারকদের নিয়োগের ক্ষেত্রে যে আইনটা দেখেছেন, সেরকমই অনেকটা করা হয়েছে। কমিশন সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করবে বাছাই কমিটি। আর আপনারা জানেন আগে সীমাবদ্ধতা ছিল, শৃঙ্খলা বাহিনী সহ আরও কিছু কিছু ক্ষেত্রে তাদের তদন্তের এখতিয়ারের ঘাটতি ছিল। আমরা বলেছি শৃঙ্খলা বাহিনী সহ সরকার বা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সংগঠিত সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কমিশনকে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে। এটা খুবই উল্লেখযোগ্য বিধান সংযোজন করা হয়েছে। গুম প্রতিরোধ, প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইন সহ মানবাধিকার সংরক্ষণমূলক যে কোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে। আমরা আজকে গুমের যে আইনটা ছিল সেটা আজকে আমরা ফাইনালাইজ করতে পারি নাই, দু একটা আরও সাজেশন আসছে, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। তো গুম কমিশনে ওখানে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এটা আসলে আলাদা করে আমরা গুম কমিশন করব না, মানবাধিকার কমিশনই ওই দায়িত্বটা পালন করবে। এছাড়াও অন্য কোনো আইনে, যেমন ধরেন হেফাজতে মৃত্যুর সংক্রান্ত যে আইন আছে, সেই আইনে যদি আমরা কোনো পরিবর্তন এনে বলি যে না এগুলি মানবাধিকার কমিশন সেটাকে তদন্ত করবে, সেরকম ব্যবস্থাও রাখা হয়েছে, সুযোগটা অবারিত রাখা হয়েছে। আর কমিশনের আদেশ প্রতিপালনকে বাধ্যতামূলক করা হয়েছে। এটাই ছিল মোটামুটি একটা উল্লেখযোগ্য ইয়েগুলো, আইনগত বিধানগুলো। আচ্ছা, না মানব ছিল, মানবাঙ্গ যেটা ওইটা হচ্ছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ আইন করা হচ্ছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025। আপনারা জানেন যে আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হোক বা অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট করতে গেলে আমাদের প্রচলিত আইনে রয়েছে যে পরিবারের সদস্যরা শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবে। তো আমরা দেখতাম প্রায়োগিক ক্ষেত্রে যেটা হতো, অন্য কোনো দেশে গিয়ে আপনার
অঙ্গ প্রত্যঙ্গ দান যারা করবে তাদের থেকে টাকা পয়সা দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ সংস্থাপনের চেষ্টা করা হতো। তো আমরা এইটার থেকে দূর থাকার জন্য শুধু পরিবারের সদস্য না, যাদের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদের সাথে, এটা আমরা একটু ব্যাখ্যা করে বলবো, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে কিডনি হোক বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করতে চায়, সেটাকে আমরা লিগালাইজ করার স্কোপ করেছি। অর্থাৎ যারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার সংযোজনের জন্য যাদেরকে বিদেশে যেতে হতো, তারা বাংলাদেশে এখন আপনার প্রচলিত আইনের মধ্য থেকে এই কাজটা করার সুযোগ পাবেন। আশা করি এতে এই ধরনের আপনার ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয় হবে, মানুষেরও অনেক ভোগান্তি হ্রাস পাবে। এছাড়া আজকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আপনারা জানেন যে আমাদের যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, গণহত্যার দায়ে যার বিচার হচ্ছে, ওনার যে বাসভবন যেটা উনি ব্যবহার করতেন, এটা একটা সেপারেট জাদুঘর। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গাজীপুরের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য সহ বাবা ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা। পুলিশ জানায় বুধবার দিবাগত রাত 2:45 থেকে ভোর 5টা পর্যন্ত মহানগরীর নাওজর এলাকায় এই অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় মোহাম্মদ তসলিম সিরাজ ও তার ছেলে মোহাম্মদ মুশফিক তসলিমকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 20টি ছোট বড় ছোরা, 5টি বড় চাপাতি, বিভিন্ন অস্ত্র। পরে তাদেরকে বাসন থানায় হস্তান্তর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় তুলতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে 6 মাদ্রাসা শিক্ষার্থী সহ 8 জন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বুধবার বিকেলে জেলা শহরের জাদুঘর এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিবেদনে। জেলা শহরের ভাদুঘরের এই ভবনটিতেই দারুন নাজাত মহিলা মাদ্রাসা। বুধবার বিকেল 4:45টায় শিক্ষার্থীদের শুকাতে দেওয়া কাপড় ছাদ থেকে জানালার কাছে পড়ে গেলে স্টিলের পাইপ দিয়ে তুলতে যান কর্তব্যরত স্টাফ আলেয়া। তবে পাইপটি জানালার পাশে থাকা 33 কেভির বৈদ্যুতিক খুঁটিতে লাগার পর বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। এরপর পাইপে লাগা আগুন ভাস্প হয়ে ছড়িয়ে পড়ে মাদ্রাসার ভেতরে। এতে দগ্ধ হন মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত, সাদিয়া খাতুন, রওজা আক্তার, জান্নাতুল মাওয়া, উম্মে তাইসান। পরে তাদের উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে একজন ছাড়া বাকিরা শঙ্কামুক্ত বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। 3 জন তো আলহামদুলিল্লাহ আর ইহান আসলে 8 জন মধ্যে 4 জন রিলিজ দিয়ে দিয়েছে, আর বাকি 4 জন ভর্তি দিয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, একজন একটু সমস্যা হইতেছে, আর বাকিটা রিলিজ হইতেছে ওই গেছে। এদিকে ঘনবসতির ভাদুঘরে হাই ভোল্টেজ লাইনের বেশ কয়েকটি খুঁটি রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয় বলে দাবি স্থানীয়দের। বড় দুর্ঘটনা এড়াতে খুঁটি সরানোর দাবি তাদের। এটারগুলো এদিক দিয়ে নেওয়া ঠিক হয় নাই, কারণ অনেকগুলো বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে হাজার হাজার লোক বসবাস করতেছে, তখন মাদ্রাসা আছে, মানুষের পরিবার আছে, তখন এই তারগুলো নিয়ে সবাই রিস্কি আছে। বিদ্যুতের লাইনটা যদি আপনারা ওই মেন রোডের পাশে দিয়ে যদি আনা যায় বা এখান থেকে উঠানো যায়, এলাকার জন্য এবং মানুষের জন্য অনেক সুবিধা হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই হিসেবে এই এসটি লাইনটা অন্যত্র সরিয়ে নিলে এলাকার জন্য এবং ভবিষ্যতের জন্য মঙ্গল হবে বলে মনে করি। তবে খুঁটি সরানো সময় সাপেক্ষ জানিয়ে স্থানীয়দের সতর্কতা অবলম্বনের পরামর্শ বিদ্যুৎ বিভাগের। সামনে যারা বাড়িঘর করবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যেন তারা রাইট অফ ওয়ে যে নিয়ম কানুন আছে, যে আমাদের লাইন থেকে 9 ফুট 12 ফুট 10 ফুট যতটুকু দূরে ভবন নির্মাণ করতে হয় সেটা যেন মেনে চলে। আর সরানোর ব্যবস্থা আসলে লাইনগুলা যদি সরকারি রোডস জায়গা দিয়ে যায় তাহলে লাইন তো সরানো একটা দীর্ঘমেয়াদী কাজ, আর এটা খুব সহজও না। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সাদিয়া নামের এক শিক্ষার্থীর দেহের 13% দগ্ধ হয় বলে জানিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ শাওন। সকালে গণমাধ্যমে তিনি জানান অপর শিক্ষার্থী আলেয়ার দগ্ধ হয় 14%। 8 জন রোগী, সবার ড্রেসিং করে সবকিছু রেডি করতে অনেক রাত হয়ে যায় আর কি, রাত 1:30 2টা বেজে যায়।
তো সবাই শঙ্কামুক্ত, শুধুমাত্র একজন রোগী আলিয়া নামের 30 বছর, কারেন্টের যে তারটা ওনার হাতে লেগেছিল, লেগে যাওয়ার কারণে ওনার হাতটা গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে। সবারই মাইনর বার্ন, সবাই শঙ্কামুক্ত আছে, এদেরকে আমরা পর্যায়ক্রমে ছুটি দিয়ে দিব। বার্নের চিকিৎসকরা জানান বাকি 6 শিক্ষার্থী সুস্থ আছেন। জানা যায় বৈদ্যুতিক ত্রুটির কারণে কেবলে আগুন ধরে এ ঘটনা ঘটে। এখন ব্রাহ্মণবাড়িয়া। দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ প্রসঙ্গে সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন না হওয়ায় এখনও রাজপথে শিক্ষকরা। 9 মাস পার হলেও গেজেট প্রকাশ না হওয়ায় বৃহস্পতিবার টানা 18তম দিনের আন্দোলন চলছে তাদের। আলটিমেটাম এসেছে বিকেল 5টার মধ্যে জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে রোববার প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ করবেন তারা। প্রেস ক্লাবের সামনে আমরণ অবস্থান কর্মসূচি নিয়ে থাকা আন্দোলনকারী শিক্ষকরা জানান, জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হলে বোর্ড পরীক্ষার রেজিস্ট্রেশন সহ কোনো কার্যক্রমে অংশ নেবেন না তারা। এর আগে বুধবার সচিবালয় অভিমুখে অবস্থানকালে সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে তাদের বাধা দেয় পুলিশ। তবুও আন্দোলন আরও তীব্র হয়। আহতদের চিকিৎসা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি থাকে তাদের ভাষণে। শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, গেজেট প্রকাশ না হলে লং মার্চের পর আমরণ অনশন সহ কঠোর কর্মসূচি ঘোষিত হবে। তাদের দাবি, প্রতিশ্রুতি দিয়ে বিলম্ব করে শিক্ষা খাতকে অনিশ্চয়তায় ফেলে রাখা হয়েছে। 18 দিন যাবৎ প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছে, দুলাবালির ভিতরে অনাহারে অধ্যহারে আছে। টাকার পরে দেখার পরেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী রবিবার লং মার্চ যমুনা কর্মসূচি দিয়েছে। জলবায়ু পরিবর্তনে ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। 25 শয্যার বিপরীতে ভর্তি থাকছে 3 থেকে 4 গুণ বেশি রোগী। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এদিকে সিটি কর্পোরেশন এলাকার নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি ও ড্রেনে মিলেছে এডিসের লার্ভা। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। 1000 শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন অন্তত 4000 রোগী এভাবেই চিকিৎসা নেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। শয্যা সংকুলানে যাদের বেশিরভাগেরই জায়গা হয় বারান্দার মেঝেতে। এদিকে বর্তমানে তিল ধারণের ঠাঁই নেই ডেঙ্গু ওয়ার্ডেও। সুব্রত সাহা শিক্ষকতা করেন ময়মনসিংহ জেলা স্কুলে, থাকেন নগরীর ডিবি রোডে একটি বাসায়। ডেঙ্গু আক্রান্ত হলে দ্রুত প্লাটলেট কমতে থাকায় ভর্তি হয়েছেন মেডিকেলে। তবে চরম শয্যা সংকট থাকায় কোনো মতে চেয়ারে বসে নিচ্ছেন স্যালাইন। গা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর খাবারে একেবারে অরুচি। প্রতি সেকেন্ডে রুগী আসতেছে, কিন্তু তাকে ভর্তি করার মতো আসলে ওই যে জায়গাটা, এই জায়গাটা একটু বাড়াইতে হবে, মানে এক্সটেনশন করতে হবে এই মুহূর্তে। বসে বসে স্যালাইন দিতে হচ্ছে একজন রুগীকে। এই পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন রুগীরা অন্তত একটি শুয়ে তার চিকিৎসাটা নিতে পারে, স্যালাইনটা নিতে পারে। ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শয্যার তুলনায় 3 থেকে 4 গুণ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে। সংশ্লিষ্টরা বলছেন, আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হলেও বর্তমানে সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। এখানে ক্লিনিকে গেলাম, যাওয়ার পরে রক্ত পরীক্ষা করলাম, ওরা বললো শুক্রবার থেকে এই জ্বরটা আমার। পরে আপনার শনিবারে আরকে চরপাড়া মোড়ে ক্লিনিকে গেছি, অন্য টেস্ট মেস করাইছি, পরে বলছে যে ডেঙ্গু। আগে ডেঙ্গু রোগী আসলে আমরা জিজ্ঞেস করতাম যে ঢাকা থেকে আসছেন কিনা, এখন কিন্তু এইটা না, এখন এখানে লোকালি যারা আছে তারাও ডেঙ্গু রোগে আক্রান্ত হইতেছে। বেশিরভাগ রোগী আসলে জ্বর নিয়ে আসতেছে, আর একদম শেষ মুহূর্তে যে সব রোগী আসতেছে তা কিন্তু না, অনেক আর্লি স্টেজে চলে আসতেছে এবং প্যানিক হয়ে চলে আসতেছে। অবশ্যই মশারি টানায় ঘুমাইতে হবে, মশারি যেন না কামড়ায় সকালবেলা এবং সন্ধ্যাবেলা, এই সময়টা সতর্ক থাকতে হবে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছে 326 জন, আর গেল 2 মাসে চিকিৎসা নিয়েছে আরও 937 জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 11 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 5 জনের। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু ওয়ার্ডে শয্যা বাড়ানোর কথা জানালেন হাসপাতালটির সহকারী পরিচালক। ময়মনসিংহ যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে হইতেছে যে সবচেয়ে রোগীর লোড সবচেয়ে বেশি। তো সেই সাপেক্ষে যে ডেঙ্গু যে আমাদের ওয়ার্ড, এখানে আমাদের ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড, সেখানে আমাদের ইতিমধ্যেই আমাদের হইতেছে যে রোগীর সংখ্যা বাড়তেছে। তাদের যাতে সুচিকিৎসা হয়
আমরা যাতে সেটা ভালোভাবে ম্যানেজ করতে পারি। ইতিমধ্যে আমরা যারা ম্যানেজমেন্ট আছে সকলের সঙ্গে কথা বলছি এবং আমরা সেটা এক্সটেনশন করব। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও নেই পর্যাপ্ত মশক নিধন কার্যক্রম। বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনে যত্রতত্র জমে আছে পানি, যেখানে তৈরি হচ্ছে মশার লার্ভা। নগরীর বেশিরভাগ ড্রেনের চিত্র এমনই। সিটি কর্পোরেশনের অভিযানে নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার, আকুয়া সহ বিভিন্ন স্পটে অহরহ মিলছে এডিসের লার্ভা। একদিন আসছিল ওই যে ভগার মেশিন দিয়ে স্প্রে দিয়ে মশার জন্য যে স্প্রে মেডিসিন করে গেল, কোনো রকম দেওয়া পর চলে গেল। আমি ভাবছিলাম যে আমি এটাকে নিয়ে আমার এলাকায় দেবো, কিন্তু তাকে আর পাই নাই। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে মশক নিয়ন্ত্রণে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। জলাশয় পরিষ্কারেও নেওয়া হয়েছে উদ্যোগ। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন প্রশাসক। সিটি কর্পোরেশনকে মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা, এটা অবশ্যই সিটি কর্পোরেশনকে আরও ব্যাপকভাবে জোরদার করতে হবে কার্যক্রমগুলোকে। সিটি কর্পোরেশন গত 18 তারিখে শুরু করেছে, ক্র্যাশ প্রোগ্রামটা চলছে। আমরা এই মুহূর্তে আমাদের কাছে এই ডাটাটা নাই যে 18 তারিখ থেকে শুরু করার পরে এটার মানে পার্সেন্টেজটা কমেছে না বেড়েছে, বাট কার্যক্রমটা করা হয়েছে, বেগবান করা হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। 2টা নির্মাণাধীন ভবনে আমরা লার্ভাসনা পেয়েছি, সেটা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সকালবেলা লার্ভিসাইড, বিকালবেলা অ্যাডাল্টিসাইড প্রয়োগ হচ্ছে এবং জনগণকে সচেতন করার জন্য আমরা লিফলেট বিতরণ করছি। পাশাপাশি আমরা মাইকিং করছি। 2024-25 অর্থবছরে মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট ধরা হয়েছে 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যয় করা হয়েছে অর্ধ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বাণিজ্য চুক্তি নিয়ে কোনো ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প শি জিনপিং বহুল প্রতীক্ষিত বৈঠক। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো যৌথ সংবাদ সম্মেলন না হলেও চীন থেকে বিরল খনিজ আমদানিতে 1 বছরের চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন, বেজিং। তবে দ্রুতই দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি সয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি চীনের ওপর আরোপিত শুল্ক 57% কমিয়ে আনার আশ্বাসও দেন তিনি। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। অবশেষে 6 বছর পর ফের মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। হাস্যোজ্জ্বল করমর্দনে দুই নেতা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয়ার বুসান শহরের খামি বিমানবন্দরে পৌঁছান এই দুই নেতা। সময় স্বল্পতায় বিমানবন্দরেই বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠক সারেন তারা। বৈঠকে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মার্কো রুবিও এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। অপরদিকে শি জিনপিং এর পাশে ছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি সহ আরও কয়েকজন। প্রায় 40 মিনিটের এই বৈঠকে দুদেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ইস্যুতে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে উল্লেখযোগ্য বেজিং এর সঙ্গে বিরল খনিজ নিয়ে 1 বছরের চুক্তি। এই চুক্তি অনুযায়ী আগামী 1 বছরের জন্য যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি করবে চীন, আর সময়ের সঙ্গে সঙ্গে এই চুক্তি নবায়ন হবে বলেও জানান তিনি। Honored to be with a friend of mine, really for a long time now, if you think about it. The very, very distinguished and respected president of China, and we will be having some discussions. I think we've already agreed to a lot of things, and we'll agree to some more right now. But President Xi is a great leader of a great country, and I think we're going to have a fantastic relationship for a long period of time. বিরল খনিজের পাশাপাশি চীনের ফ্যান্টানাইল সম্পর্কিত পণ্যের ওপর 10% সম্পূরক শুল্ক কমিয়েছেন ট্রাম্প। এমনকি চীনের উপর আরোপিত শুল্ক 57% কমিয়ে আনার আশ্বাসও দেন তিনি। বৈঠক শেষে কোনো যৌথ সংবাদ সম্মেলন না করেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প। পরে বিমানে বসে সেখানকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, শি জিনপিং এর সঙ্গে তার এই বৈঠককে তিনি 10-এর মধ্যে 12 নম্বর দেবেন। শিগগিরই দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এমনকি 2026 সালের এপ্রিলে চীন সফরের কথাও জানান ট্রাম্প। জিনপিং এর সঙ্গে বৈঠক করলেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ না করেই 4 দিনের এশিয়া সফরের ইতি টেনেছেন ট্রাম্প। তবে কয়েকদিনের মধ্যেই বন্ধু উনের সঙ্গে দেখা করার কথা জানান তিনি। জাহানারা ভুইয়া, এখন, বিশ্ব। শেষ করছি এখন বিকেল। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
নির্বাচনের আগে গণভোট কোনোদিনই মানবে না বিএনপি, সংবাদ সম্মেলনে নেতারা। সুপারিশে অগোচরে পরিবর্তন, জাতির সাথে প্রতারণা। ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত, তবে আগে হতে হবে গণভোট। কালকের মধ্যে সংস্কার আদেশ জারির দাবি। ইসিতে ৮ দলের স্মারকলিপি। গণভোট কবে হবে সিদ্ধান্ত নেবেন ডক্টর ইউনূস। ব্রিফিংয়ে আসিফ নজরুল। দলীয় এজেন্ডা সরকারকে দিয়ে বাস্তবায়ন চাইছে দলগুলো। ৫ দাবিতে প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের বিক্ষোভ। ৫টার মধ্যে জাতীয়করণের গেজেট না হলে রোববার যমুনা অভিমুখে লং মার্চ। এবং দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প শি জিনপিং বৈঠক। ১ বছরের জন্য বিরল খনিজ চুক্তি সই। চীনের ওপর সম্পূরক শুল্ক কমল ১০%। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।